এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। মিহুর কথায় মেঘ গাল ফুলিয়ে ওর দিকে তাকালো। হঠাৎ চমকে উঠল সে মিহুর অবস্থা দেখে। মেয়েটার চোখ মুখ অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে প্রচন্ড ক্লান্ত লাগছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, অসুস্থ মনে হচ্ছে মিহুকে দেখে। মেঘ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি কি ঠিক আছেন? কেন? আমার আবার কি হবে? না মানে আপনাকে দেখে ঠিক লাগছে না। ঠিক আছি আমি। আপনি কি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছেন? কেন? আহ, আমার মনে হয় আপনার বাসায় গিয়ে বিশ্রাম করা উচিত, কেননা আপনার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাহ, আপনি আমাকে এতটা খেয়াল করেছেন। খেয়াল করিনি, শুধু চোখে পড়ে গিয়েছে এই আর কি। ও, কিন্তু কি করব বলুন, আমাদের চাকরিটাই এমন, তাই হাজার চাইলেও আমরা নিজেদের মন মতো চলতে পারবো না। আপনার হাজবেন্ড নিশ্চয়ই অপেক্ষা করছে বাসায়, তাই আপনার যাওয়া উচিত। আপনি এত চিন্তা করছেন কেন? আমার হাজবেন্ডকে আমি সামলে নিব, আর নিজেকেও আমি সামলে নিব। আপনাকে চিন্তা করতে হবে না, কেসের দিকে মনোযোগ দিন আপনি। মেঘ প্রচন্ড বিরক্ত হয়ে ভ্রু কুচকাল। মিহু ফোন বের করে ঘাঁটাঘাঁটি করতে লাগলো। শাহিন ওদের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। মেঘ আর মিহু একই টিমে কাজ করলেও সহজে তাদের বনি বলা হয় না। দুজন একটু সুযোগ পেলেই একে অপরকে ঘোল খাওয়াতে সামান্যতম ছাড় দেয় না। কিন্তু দুজনের ভেতরে এত কিসের শত্রুতা তাই বুঝে উঠতে পারে না শাহিন। আজও সেদিনের কথা মনে আছে শাহিনের, যেদিন মেঘ জানতে পেরেছিল মিহুকে 9 জন অফিসার দিয়ে সেই টিমের হেড বানানো হয়েছে এবং সেই 9 জনের ভেতরে মেঘ একজন। সেদিন মেঘ তার স্যারের পেছনে যে কতক্ষণ ঘুরঘুর করেছিল যাতে তাকে মিহু টিমে না দেয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এই যে মেঘ এখন রেগে তাকিয়ে আছে মিহুর দিকে, এইটার কারণও খুঁজে পেল না শাহিন। মিহু তার ডান হাতটা একদমই নাড়াচ্ছে না দেখে মেঘের ভ্রু আরও বেশি কুঁচকে গেল। মেঘ কিছু বলার আগেই শাহিন এসে হাজির হলো। ডক্টর স্নিগ্ধ এসেছে। মিহু ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে ইশারা করে যেতে বলল এবং নিজেও গেল পেছনে। স্নিগ্ধ তার কেবিনে বসে আছে। সামনে মিহু, মেঘ, শাহিন আর বাকি 2 জন অফিসার দাঁড়িয়ে আছে। অবশ্য মিহু আর মেঘ বসে আছে চেয়ারে। মেঘ হালকা হেসে হাত বাড়িয়ে দিল স্নিগ্ধর দিকে। কেমন আছো ব্রো? এই তো ভালো। তোমার কি খবর? ভালো। তোমার নাম শুনে আমি আগেই আন্দাজ করেছিলাম যে ব্যক্তিটা অবশ্যই তুমি হবে। মিহু চোখ ছোট ছোট করে মেঘকে জিজ্ঞাসা করলো, আপনারা একে অপরকে চিনেন? জি, স্নিগ্ধর গার্লফ্রেন্ড মিসিং ছিল, তাকে খুঁজে বের করার দায়িত্ব আমায় দিয়েছিল। তাছাড়া ও একসময় আমার প্রতিবেশী ছিল, সেই সুবাদে ওকে চেনা। ও আচ্ছা, যাই হোক, আসল কথা আসি এখন। ডাক্তার নাজিম আহমেদকে চিনেন নিশ্চয়ই? প্রশ্নটা মিহু স্নিগ্ধ দিকে তাকিয়ে করলো। স্নিগ্ধ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা, ওনাকে এই কলেজ থেকে বের করে দেওয়ার কারণটা জানতে চাচ্ছি আমরা। অবশ্য অন্য টিচারদের কাছ থেকে আমরা শুনেছি, কিন্তু ঘটনার মূল কেন্দ্রবিন্দু যেহেতু আপনিও একজন ছিলেন, তাই আপনার কাছ থেকেই শুনতে চাই। উনি এবং আরো 2 জন টিচার মিলে আমার নামে এবং মিস বিগ। চুপ হয়ে গেল স্নিগ্ধ। সকালকে সে যত চাচ্ছে মনে করতে না, ততই আরো বেশি করে মনে পড়ছে ওর কথা। আচ্ছা, মেয়েটা কেমন আছে এখন? জ্বরটা কি কমেছে? স্নিগ্ধর ভাবনায় ব্যাঘাত ঘটালো মিহু। কি হলো, থেমে গেলেন যে? তেমন কিছু না। আচ্ছা, যা বলছিলাম আমি, নাজিম স্যার, রুবেল স্যার আর পাটোয়ারি স্যার মিলে আমার নামে এবং আমার বাগদত্তা সকালের নামে জঘন্য অপবাদ দিয়েছিলেন। অপবাদ যাও ঠিক ছিল, কিন্তু ওনারা অনেক বিশ্রী ভাষা ব্যবহার করেছিলেন সকালের ক্ষেত্রে। এতে অবশ্য আমাদের মেডিকেলের ছাত্রী ইমির হাত ছিল। স্নিগ্ধ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। সবটা শোনার পর মেঘ বলল, একটা জিনিস আমি বুঝলাম না। কি বোঝনি তুমি? তোমার গার্লফ্রেন্ডের নাম তো নীলাম ছিল, তবে সকাল। নীলামকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না, তুমি তো বলেছিলে তাই না? সেই জন্যই ওর আশা ছেড়ে দিয়েছি। কিন্তু কখনো অন্য কাউকে বিয়ে করব এই চিন্তা মাথায় আসেনি। তবে মায়ের জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে। মানে কি বাধ্য হয়ে করতে হচ্ছে, এই কথাটা আমি ঠিক হজম করতে পারলাম না স্নিগ্ধ। তুমি যদি সকালকে পছন্দ নাই করে থাকো, তবে তবে তাকে বিয়ে কেন করেছো? এখানে শুধু শুধু ওই মেয়েটার জীবনটা নষ্ট করবে তুমি। সকাল আমাকে ভালোবাসে, মূলত ওর পাগলামি আর মায়ের জন্যই ওকে বিয়ে করতে চাইছি। আর তুমি তুমি কি ওকে পছন্দ করো? একটা কথা ভেবে দেখেছো কখনো? সকাল তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাইছে, কিন্তু তুমি বলছো তুমি তাকে বাধ্য করে বিয়ে করেছো। তোমাদের বিয়ের পর তাহলে তোমাদের সম্পর্কের পরিণতি কি হবে? মেয়েটাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে পারবে তো? আমি দুঃখিত তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য, তবে আমার যা মনে হলো আমি শুধু তাই বললাম। না, ঠিক আছে,
না, আরেকটা কথা বলি, সকাল যখন তোমাকে ভালোবাসে তখন তোমারও উচিত ওকে ভালোবাসার চেষ্টা করা। নিলাম এখন তোমার অতীত, সে আর বেঁচে নেই, তাই তাকে নিজের মনের মণিকোঠায় আটকে না রেখে মুক্ত করে দাও। তোমার কাছ থেকে একসময় শুনেছিলাম, অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করার কোনো মানেই হয় না। এখন তুমি নিজেই তোমার অতীতকে আঁকড়ে ধরে আছো আর নিজের বর্তমানকে কষ্ট দিচ্ছ। ভেবে দেখো আমার কথাগুলো একটু। আমরা এখন উঠছি তাহলে, কেমন? হুম। মেঘ মিহু উঠে দাঁড়িয়ে স্নিগ্ধ থেকে বিদায় নিয়ে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল মিহু। স্নিগ্ধ থেকে ফিরে জিজ্ঞাসা করলো, সকাল কোথায় এখন? ও তো শুনলাম এই মেডিকেলেরই ছাত্রী, আজ আসেনি? না, আজ আসেনি, ওর জ্বর এসেছে, তাই বাসায় বিশ্রাম নিচ্ছে। ও আচ্ছা, আসছি। মেডিকেল থেকে বের হওয়ার সময় মিহু মেঘের দিকে তাকিয়ে বলল, আপনি এত ভালো ভালো কথা বলতে জানেন? আগে জানতাম না তো। জানেন তো না আপনি অনেক কিছুই। তা কি কি জানি না, শুনি একটু। সিঙ্গেলদের ব্যক্তিগত কথাবার্তা বিবাহিতদের সাথে বলতে নেই। কে বলেছে কথাটা? আমি নিজেই। মিহু ভ্রু উঁচু করে কিছু সময় মেঘের দিকে তাকিয়ে থেকে বিরক্ত হয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে শাহিন বারবার মাথায় কাঁধ করে ওদের দুজনকে দেখছে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে সকালকে ঘুমোতে দেখে চিন্তিত হলেন রেহেনা বেগম। এগিয়ে এসে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে গেলে মনে হলো গরম তাওয়ায় নিজের হাত দিয়ে ফেলেছেন। রেহেনা বেগম বুঝতে পারলেন তার মেয়ের সাংঘাতিক জ্বর এসেছে। সকালকে অনেকবার ডেকেও কোনো সারা শব্দ না পেয়ে জোরে কেঁদে উঠলেন উনি। পলক আর আখিকে ডাকতে লাগলেন। আরিফুল ইসলাম কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছেন অফিসের উদ্দেশ্যে। পলক আর আখি রুম থেকে এসে রেহেনা বেগমকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে জিজ্ঞেস করতেই সকালে জ্বরের কথা জানালেন তিনি। এই মেয়ে কি পাগল? এত সকাল সকাল গোসল করছে কেন? এখন জ্ঞানও নেই। পলক উত্তেজিত হয়ে বলল, তার হাত পা কাঁপছে, চেহারায় কান্না কান্না ভাব। একটা মাত্র ছোট বোন তার, সামান্য কিছু হলেও তার কলিজায় আঘাত লাগে। পলক ফোন বের করে ডক্টরকে কল দিতে গেলেই আখি ওকে থামিয়ে দিল। শান্ত হও তুমি, আমি দেখছি। কি দেখবে তুমি? আমার আমার বোন কোনো কথা বলছে না, আর আমি ডক্টর ডাকবো না? পলক, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমিও একজন ডক্টর, তাই বলছি উত্তেজিত না হয়ে একটু শান্ত হয়ে বসো, আমি দেখছি ওকে। আখির কথায় পলক কিছুটা শান্ত হলো। ও ভুলেই গিয়েছিল যে ডাক্তার এখন বাসাতেই আছে। আখি সকালকে দেখে নিয়ে ওর জ্বর মেপে নিল। শরীরের তাপমাত্রা খুবই ভয়াবহ সকালের। একটা কাগজে কিছু ওষুধের নাম আর একটা ইঞ্জেকশনের নাম লিখে সেটা পলকে দিয়ে ফার্মেসি থেকে নিয়ে আসতে বলা মাত্রই পলক এক দৌড়ে চলে গেল। কিছুক্ষণ বাদেই পলক ওষুধের প্যাকেট নিয়ে রুমে ঢুকলো। আগে প্যাকেট থেকে ইঞ্জেকশন বের করে নিল। ইঞ্জেকশন ঠিক করে সকালের হাতে পুশ করে দিল। ঘণ্টাখানেক পর সকালের জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ মেলে দেখে আরিফুল ইসলাম বাদে বাকি সবাই ওর পাশে বসে আছে। সকাল অসুস্থ গলায় বলল, তোমরা সবাই এখানে কেন? একটা থাপড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেবো আমি। তোর জ্বর এসেছে, তুই জানাসনি কেন আমাদের? আর তোকে কে বলেছিল এত সকালে গোসল করতে? পলকের ধমকে ভরকে গেল সকাল। পলকের চোখ ছলছল করছে, তার চেহারায় বিধ্বস্ত অবস্থা। চোখ দুটো ছোট ছোট করে সকাল বলল, মার খাওয়ার মতো কাজ করলে মারবো না? বকছো কেন? আমি কিন্তু পাপার কাছে নালিশ করব। করিস, দেখবো পাপা তোকে কি বলে। পাজি মেয়ে, আমাদের চিন্তায় ফেলতে খুব মজা লাগে না তোর? আরে ভাই থামো না, অনেক তো বকা দিলে। আসলে আমার মাথা ব্যথা করছিল প্রচন্ড, তাই ভেবেছিলাম গোসল করলে হয়তো মাথা ব্যথা একটু কমবে। পলক, থামো তো তুমি। কি শুরু করেছো তখন থেকে? দেখছো তো মেয়েটা অসুস্থ, আর কথা বাড়িও না। ওকে গরম স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে বিশ্রাম করে দিলেই ঠিক হয়ে যাবে। আখির ধমকে থেমে গেল পলক। রেহেনা বেগম একবার ভেবেছিলেন মেয়েকে আচ্ছা মতো বকে দেবেন, কিন্তু মেয়ের অসুস্থ গলা স্বর শুনে উনি আর কিচ্ছু বলতে পারলেন না। পলক নিজের হাতে সকালকে স্যুপ খাইয়ে দিল, আখি ওষুধ খাইয়ে দিল। রেহেনা বেগম কম্বলটা ভালোভাবে টেনে দিলেন মেয়ের গায়ে। পলক, তুমি রুমে যাও নয়নের কাছে। মা, আপনি বিশ্রাম নিন আপনার রুমে গিয়ে। সকালের এখন পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, ও একটু ঘুমিয়ে নিক এখন। আখির কথায় রেহেনা বেগম আর পলক সকালের মাথায় হাত বুলিয়ে চলে গেল। আখি এসে সকালের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আখি চোখের দিকে তাকিয়ে সকাল বুঝতে পারলো আখি কিছু বলতে চায় ওকে। কিছু বলবে ভাবি? কি হয়েছে তোমার? দেখো, আমার সাথে তোমার সম্পর্ক কিন্তু অন্যরকম, তুমি তা জানো, তাই নির্দ্বিধায় আমার সাথে সব শেয়ার করতে পারো। কিছু হয়নি আমার, শুধু একটু মাথা ব্যথা করছে। তাহলে ঘুমের ওষুধ খেয়েছিলে কেন? চমকে উঠল সকাল। আখির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ঘুম আসছিল না, তার উপর প্রচন্ড মাথা ব্যথা ছিল,
সহ্য করতে পারছিলাম না আমি, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। সকালের চেহারা দেখে আখির বিশ্বাস হলো না সকালের কথাগুলো। সে চুপচাপ কিছুক্ষণ সকালকে পর্যবেক্ষণ করে বলল, স্নিগ্ধর সাথে কিছু হয়েছে? না ভাবি, ওনার সাথে আমার কখনো কিছু হয় না। উনি সবসময় আমি কিসে ভালো থাকবো সেই চিন্তাই করেন। যে আমার মন খারাপ সহ্য করতে পারে না সে করবে আমার সাথে ঝগড়া? হাসিও না ভাবি। চুপ হয়ে গেল আখি। সকালের কথায় কিছু একটা তো ছিল। কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, চোখ দুটো ছলছল করছিল, যা চোখ এড়ায়নি আখির। মেয়েটা কিছু একটা তো লুকোতে চাইছে, কিন্তু কি তা মাথায় আসলো না ওর। কিন্তু সকাল যখন ওকে কিছু বলতে চাইছে না, তখন সকালকে না ঘাটানোই ভালো মনে করলো সে। সকালে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে ঘুমোতে বলে চলে গেল রুম থেকে। সকাল কম্বলের নিচ থেকে বাম হাত বের করে অনামিকা আঙুলে থাকা আংটিটার দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধর সাথে তার বাগদান হয়ে যাওয়ার পর এমন ব্যবহার কখনোই প্রত্যাশা ছিল না সকালের। আজ সে বুঝতে পেরেছে স্নিগ্ধ তার সাথে এত ভালো ব্যবহার করে তার যত্ন করে শুধুমাত্র বাধ্য হয়ে। মন থেকে কখনোই স্নিগ্ধ তাকে চায়নি, তাই হয়তো এমন ব্যবহার করতে পেরেছে সে। চোখ বুঝে নিতেই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। স্নিগ্ধর বাসার ড্রয়িং রুমে বসে আছে পলক আর আখি। পাশেই নয়ন বসে একা একা খেলা করছে। স্নিগ্ধ হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে নিচে নেমে এলো। আখি উঠে এসে স্নিগ্ধকে জড়িয়ে ধরল। স্নিগ্ধ আলতো ভাবে জড়িয়ে ধরল। আখি ছাড়তেই পলক এসে জড়িয়ে ধরল স্নিগ্ধকে। স্নিগ্ধ পলককে ছেড়ে সোজা নয়নের কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। নয়ন প্রায় সাথে সাথেই চেহারায় কান্না ভাব নিয়ে এলো। জোরে কেঁদে উঠল নয়ন। স্নিগ্ধ থামানোর চেষ্টা করলেও থামে না। শেষে আখি এসে কোলে নিতেই চুপ হয়ে গেল নয়ন। বেশ কিছুক্ষণ গল্প করার পর পলকের ফোনে কল আসতে ও এক্ষুনি আসছে বলে বেরিয়ে গেল। আখি আশেপাশে তাকিয়ে দেখে নিয়ে স্নিগ্ধ দিকে তাকালো। কিছু কথা জিজ্ঞেস করে স্নিগ্ধ। অনুমতি নেওয়ার কি আছে? যা জিজ্ঞেস করতে চাস করে ফেল। সকালের সাথে কি তোর কিছু হয়েছে? স্নিগ্ধ চমকে উঠল। আখির দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কেন? সকালের অবস্থা আজকে খুব খারাপ ছিল। মেয়েটা গায়ে জ্বর নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছিল, যা ওর জ্বরটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তার উপর আবার ঘুমের ওষুধ খেয়েছিল দুটো। স্নিগ্ধ আরো একবার চমকে উঠল। সকালে সব পাগলামি করতে পারে তা কখনো কল্পনাও করতে পারেনি। মেয়েটা ঠিক আছে তো? ভাবতেই বুকের ভেতরটা ঠুক করে উঠল। চিন্তিত হয়ে আখির দিকে তাকাতে আখি মাথা নাড়িয়ে বলল, দুপুরের দিকে যখন আমরা রুমে গিয়ে দেখি তখন ওর জ্ঞান ছিল না। পরে ইনজেকশন দিয়ে জ্বর কমিয়ে তারপর জ্ঞান ফেরাতে হয়েছে। ওকে যখন আমি জিজ্ঞেস করছিলাম কিছু হয়েছে কিনা, তখন না করে দিয়েছে। পরে যখন জিজ্ঞেস করলাম তোর সাথে কিছু হয়েছে কিনা, তখনও বলল তোর সাথে ওর কোনো ঝগড়াই হয়নি। আমার মন খারাপই যেখানে উনি সহ্য করতে পারেন না, সেখানে উনি করবে আমার সাথে ঝগড়া? কিন্তু ওর এই কথাগুলোর ভেতরে অনেক দুঃখ, কষ্ট আর অভিমান মোচানো ছিল। স্নিগ্ধ অবাক হয়ে গেল আখির কথায়। যে মেয়েকে ও ফোনে যা নয় তাই বলেছে, যে মেয়েকে ও কাঁদিয়েছে, যে মেয়ে ওর জন্য কষ্ট পাচ্ছে, সেই মেয়ে ওর দোষ ঢাকার জন্য ওর গুণগান গাইছে। এসব ভেবে স্নিগ্ধ নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। দেখ, আমি বুঝতে পেরেছি তোদের ভেতরে কিছু হয়েছে, কিন্তু সেটা কি স্নিগ্ধ? তুই নিজেই সবসময় আমায় বলতি যে সকাল পিচ্চি মেয়ে, এখনো বাচ্চাও, আর আজ তুই সেই বাচ্চা মেয়েটাকেই কষ্ট দিচ্ছিস। আমি জানি তোদের ভেতরে যা হয়েছে তাতে তোরই দোষ, অত্যন্ত তোকে আমি এটুকু চিনি। আমি নীলামকে ভালোবাসি আখি। স্নিগ্ধর কথায় চমকে গেল আখি। ও ভেবেছিল স্নিগ্ধ এতদিনে নীলামকে ভুলে সকালকে ভালোবাসতে শুরু করেছে। অন্তত স্নিগ্ধর কথাবার্তায় তো ও তাই বুঝেছিল। তবে আজ হঠাৎ নীলামকে ভালোবাসে কেন বলছে স্নিগ্ধ? হ্যাঁ, আমি জানি নীলামকে তুই ভালোবাসতি, কিন্তু নীলাম তো এখন তোর অতীত। বর্তমানে সকাল তোর হব স্ত্রী, আর সকালের প্রতি তোর অনুভূতিগুলো তো ওর প্রতি তোর ভালোবাসা, তাই না? কি বলছিস তুই এসব? নীলাম হোক আমার অতীত, তবুও আমি ওকেই ভালোবাসি। ওকে যদি আমি ভুলে যাই তাহলে ওর প্রতি আমার ভালোবাসাগুলো তো মিথ্যে হয়ে যাবে। আর আমি নীলামকে সত্যি ভালোবাসতাম, আমি ওকে ভুলতে পারবো না। আর আমি সকালকেও ভালোবাসি না। ওর সাথে আমার শুধু মায়ার সম্পর্ক। ও শুধুমাত্র আমার দায়িত্ব, এছাড়া আর কিছু না। স্নিগ্ধ, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি বুঝতে পারছি না হঠাৎ করে তোর হয়েছেটা কি। এতদিন সকালের এত কাছে এসে তুই আজ বলছিস ওর সাথে তোর মায়ার সম্পর্ক। ও শুধু তোর দায়িত্ব। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? সকাল যদি এসব জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস তুই? এতদিন তোর কথায় আমি স্পষ্ট সকালের প্রতি তোর ভালোবাসাগুলো বুঝতে পারছিলাম, কিন্তু আজ তুই সেটাকে অস্বীকার করছিস। নিজেও খামোখা কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। স্নিগ্ধ, আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিবি তুই।
বল কি হয়েছে তোর? তুই এসব কেন বলছিস হঠাৎ? মিথ্যে আমি শুনতে চাই না, আর এখন তুই বলতে না চাইলেও আমি মানব না। তাই বল কি হয়েছে? স্নিগ্ধ অসহায় চেহারায় অনন্যার বলা কথাগুলো বলল আখিকে। তারপর সকালের সাথে কথাগুলো বলতে স্নিগ্ধ নিচে চোখ দুটো বন্ধ করে ফেলল, কারণ তার গালে অত্যন্ত জোরে একটা থাপ্পড় পড়েছে। গালে হাত দিয়ে অবাক হয়ে সামনে তাকাতেই নিজের মায়ের অগ্নিমূর্তি দেখে আরো বেশি অবাক হয়ে গেল স্নিগ্ধ। আসমা বেগম এদিকেই আসছিলেন, তখনই নিজের ছেলের কথাগুলো তার কানে ঢুকেছে। তিনি কখনোই এমন কিছু আশা করেননি স্নিগ্ধর কাছে। সব শোনার পর রাগের মাথায় উনি ছেলের গালে সজোরে থাপ্পড় মেরে দেন। উনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে উনি রেগে আছেন। মা, তুমি আমায় মারলে কেন? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? একটা মেয়ে যে কিনা আজ বাদে কাল তোর বউ হয়ে আসবে, তুই তার সাথে এত বাজে আচরণ করেছিস? মা, তুই কি, হ্যাঁ? অনন্যাকে তুই চিনিস না? ও কেমন তুই জানিস না? তারপরেও কি করে তুই অনন্যার কথায় এসে গেলি? আন্টি, তুমি শান্ত হও, আমি আছি তো, বুঝিয়ে বলছি আমি ওকে। তুমি শান্ত হয়ে বসো। আখির কথায় আসমা বেগম ধপ করে বসে বললেন পাশের সোফায়। স্নিগ্ধ মাথা নিচু করে বসে আছে। আখি স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল, অনন্যা তোকে ভালোবাসে, জানিস সেটা। নিলামের সাথে তুই রিলেশনে থাকাকালীনও তোকে প্রপোজ করেছিল, কিন্তু তুই ওকে রিজেক্ট করে দিয়েছিলি কারণ তুই নিলামকে ভালোবাসতি। তারপর ও বেশ কয়েকবার তোকে মানানোর চেষ্টা করেছে, শেষে না পেরে হাল ছেড়ে দিয়েছে। আরও হাল ছেড়েছিল কারণ নিলাম অনন্যার ছোট বোন ছিল, নিজের ছোট বোনের ক্ষতি তো আর করতে পারবে না, তাই ও তোর কাছ থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু নিলাম চলে যাওয়ার পর ও আবার তোকে পাওয়ার একটা আশা দেখতে পেয়েছে। কিন্তু আমি কখনো ওকে সেই নজরে দেখিনি, আর আমি কখনোই ওকে মানব না। হ্যাঁ আমি জানি, আমাকে কথা শেষ করতে দে। নিলাম চলে যাওয়ার পর ও আবার তোকে পাওয়ার একটা আশা দেখতে পেয়েছে, সেটা একান্ত এর ভাবনা। কিন্তু মাঝখানে তোর জীবন সকাল চলে আসে এবং নিজের ভালোবাসা দিয়ে তোর মন জয় করে নিয়েছে। তুই নিজেও সকালের প্রতি আসক্ত স্নিগ্ধ, তুই সেটা এতদিন বুঝেছিস, মেনেছিস, কিন্তু অনন্যার কথাগুলো শুনে তোর মাথা থেকে সব মুছে গিয়ে শুধু নিলামকেই ভালোবাসতে হবে এই একটা কথাই মাথায় রেখে দিয়েছিস। অনন্যা ভালো মতোই জানে যে তুই বোকামি করিস শুধু নিলামের ব্যাপারে। ওর ব্যাপারে কিছু বললে তোর মাথা কাজ করা বন্ধ করে দেয়, সেই সুযোগটাই অনন্যা নিয়েছে। তোর মাথায় হাবিজাবি কথা ঢুকিয়েছে যাতে তুই সকালের সাথে খারাপ ব্যবহার করিস, আর একসময় সকাল তোর থেকে দূরে সরে যাক। অনন্যা তো এটাই চাই যাতে তুই সকালকে তোর জীবন থেকে বের করে দিস। ও তোকে চায়, ও চায় তুই ওকে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখিস। বুঝেছিস আমার কথাগুলো? আখির কথাগুলো স্নিগ্ধ শুনছে ঠিকই, কিন্তু অনন্যার কথাগুলো ও ভুলতে পারছে না। সবকিছু স্নিগ্ধর মাথায় ঘুরিয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না কিছুই। আখি সেটা বুঝতে পেরে বলল, আমার এখনকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুন। ভালোবাসা কিন্তু দিনকাল সময় দেখে হয় না, কারণ এটা কোনো মিটিং নয়। ভালোবাসা হলো মনের অন্যতম অনুভূতি। যে অনুভূতিগুলো তোর নিলামের প্রতি এসেছিল সেটা ভালোবাসা, আর যে অনুভূতিগুলো তোর সকালের প্রতি আছে সেটাও ভালোবাসা। একসাথে দুজনকে কি করে ভালোবাসা সম্ভব? কে বললো একসাথে দুজনকে ভালোবাসা সম্ভব? একটা সময় ছিল যখন নিলাম তোর সাথে ছিল, তুই তখন ওকে ভালোবাসতি, কিন্তু এখন নিলাম নেই। সকাল আছে তোর জীবনে, আর সকাল নিজের ভালোবাসা জড়িয়ে ফেলেছে তোকে। তুই এখন সকালকে ভালোবাসিস। নিলাম তোর অতীত আর সকাল তোর বর্তমান। নিলামের স্মৃতিকে নিজের বর্তমান জীবনের উপর পড়তে দিস না, এতে না তুই ভালো থাকতে পারবি আর না তোর আপনজনেরা ভালো থাকতে পারবে। একসাথে তো দুজনকে ভালোবাসছিস না তুই। নিলাম যে কিনা তোর অতীত ছিল, তুই তাকে তখন অর্থাৎ তোর অতীতে ভালোবাসতি, আর সকাল যে কিনা তোর বর্তমান, তুই ওকে এখন ভালোবাসিস। মানুষ যে তার জীবনে একবারই প্রেমে পড়ে তা কিন্তু নয়, সে বহুবার প্রেমে পড়তে পারে। সময়ের কথা আর মনের খবর কেউ বলতে পারে না। যে পর্যন্ত না ব্যক্তি একজনকে ভালোবেসে নিজের কাছে আঁকড়ে ধরতে পারবে, সে পর্যন্ত সে প্রেমে পড়তেই থাকবে। এখন সে কার প্রেমে পড়বে তার মন ঠিক করবে। স্নিগ্ধ চুপ করে বসে রইল। আখির কথায়ও যুক্তি আছে, তাও ওর মনে একটা কিন্তু ভাব রয়ে গেছে। যে কথাগুলো আগে ওর কাছে পরিষ্কার ছিল, আজ তা যেন ধোঁয়াশা হয়ে আছে। মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। আখি বুঝতে পারলো একসাথে এত চাপ দেওয়া ঠিক হবে না স্নিগ্ধকে, একটু সময় দেওয়া উচিত ওকে। আখি আর কিছু বলার আগে আসমা বেগম বললেন, আখি, ওকে বলে দে যে সকাল মাই আমার বউ হবে। আমি এখানে আর কোনো কথা শুনতে চাই না। ওর যদি এই বিয়েতে মত না থাকে তবে দরজা খোলা আছে, ওকে বল চলে যেতে এই বাসা থেকে।
আর যদি এই বাসায় থাকতে চায় তবে সকাল মাকেই বিয়ে করতে হবে ওকে। আমার বৌমাকে যথাযথ সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, ঠিকমতো যত্ন নিতে হবে, তাহলেই এই বাসায় ওর জায়গা হবে। সময় দিচ্ছি ওকে, ভেবে উত্তরটা আমায় জানাতে বলিস। আসমা বেগম তার কথা শেষ করে হন হন করে নিচের রুমে চলে গেলেন। স্নিগ্ধ এখনও সেভাবেই মাথা নিচু করে বসে আছে। আখির ফোন আসায় সে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে কল কেটে আখি বলল, পলক বাইরে গাড়িতে আছে, আমাকে নয়নকে নিয়ে যেতে বলেছে। সকালের জ্বর নাকি আবার বেড়েছে, তাই বাসায় যাবে। আমি চলে যাচ্ছি, তুই আন্টিকে জানিয়ে দিস। সকালে জ্বর বেড়েছে কথাটা শোনা মাত্রই মাথা উঁচু করে করুণ চোখে তাকালো স্নিগ্ধ আখির দিকে। আখি বুঝতে পেরে মাথায় হালকা হাত বুলিয়ে দিল। আমি যা যা বলেছি একটু ভেবে দেখ। সকালকে তুই নিজেও কিন্তু ভালোবাসিস, সেটা তুই না বুঝলেও বাকি সবাই বুঝে। মেয়েটাকে আর অপেক্ষা করিস না, এতে তুই নিজেও কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। তুই বড়, তুই নিজেকে সামলে নিতে পারলেও সকাল পারে না। ও এখনো ছোট, এসব প্রেম ভালোবাসা অনুভূতিগুলো ওর কাছে নতুন, যা ও তোর সংস্পর্শে এসেই শিখেছে। আগে যেভাবে সকালের সাথে মিশতি, ওকে বুঝতি, ওকে ভালোবাসতি, ওর যত্ন নিতি, ঠিক সেভাবেই এখনো কর। এতে দেখি তুইও ভালো থাকবে আর সকালও ভালো থাকবে। ভেবে দেখিস, আমি আসছি। আন্টির আর নিজের খেয়াল রাখিস। নয়নকে কোলে নিয়ে বেরিয়ে গেল আখি। স্নিগ্ধ আখির চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ওর বলা কথাগুলো ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল। নিলামের ছবির উপর থেকে পর্দা সরিয়ে নিচে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে এক ধ্যানে তাকিয়ে রইল ছবিটার দিকে। দিনের সবচেয়ে সুন্দর বেলাটা হলো সন্ধ্যা। সকাল, দুপুর, বিকেল আর রাতের সংমিশ্রণে তৈরি হয় এই সন্ধ্যা। হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মৃদু বাতাস, ডুবন্ত সূর্য, মেঘের ভেলা, সব মিলিয়ে এই সুন্দর এই সন্ধ্যা। পাখিরা ঝাঁকে ঝাঁকে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। আকাশের মেঘগুলো নিজেদের মতো ভেসে বেরিয়ে লুকোচুরি খেলছে। মুখে এক চিলতে হাসি নিয়ে মনোযোগ সহকারে তা দেখছে পরশ। এত সুন্দর দৃশ্য থেকে চোখ সরিয়ে সামনে রান্নাঘরের দিকে তাকিয়ে ওর হাসিটা একটু বড় হলো। সেখানে আফি রান্নায় ব্যস্ত, নাস্তা তৈরি করছে সে পরশা নিজের জন্য। পরশ বুকের সাথে হাত ভাঁজ করে মুখের হাসি বজায় রেখে তাকিয়ে রইল আফির দিকে। আফির একটু পরপর কপাল থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেওয়া দৃশ্যটা পরশের সব থেকে বেশি ভালো লাগছে। মেয়েটা তার এত সেবা যত্ন করে তবুও পরশের মন ভরে না। সেই ইদানিং খুব করে চায় যে আফি সব সময় তার সামনে থাকুক। সারাদিন আফিকে দেখলে তারও শান্তি লাগবে। এই যে এই বাসায় আগেও সারাদিন একা একা শুয়ে বসে সময় কাটাতো, একটা মানুষও ছিল না যে ওরা একাকিত্বটা কমিয়ে দেবে। কিন্তু এখন আফি মেডিকেল থেকে সোজা তার বাসায় চলে আসে। এখানে সারাদিন থেকে তারপর রাত 8টা থেকে 9টার দিকে নিজের বাসায় চলে যায়। এই সময়গুলো জীবনের সেরা সময় মনে হয় পরশের কাছে। কিন্তু আফি চলে যাওয়ার পর আবারও একা একা মনে হয় পরশের নিজেকে। তাই সে চায় যাতে আফি সব সময় তার বাসায় তার সামনে থাকুক। আফির প্রতি ইদানিং পরশের অন্যরকম অনুভূতি কাজ করে। এই অনুভূতিগুলো আগে সকালকে দেখলে হতো তার মাঝে, কিন্তু আফির প্রতি অনুভূতিগুলো আরো কড়া মনে হয় পরশের। মনে মনে এসে ভীষণভাবে হাসে যখন আফির সাথে করা আগের ঝগড়াগুলো তার মনে পড়ে। যে মেয়েটাকে একসময় সে সহ্যই করতে পারতো না, আজ সেই মেয়ের প্রতি তার অনুভূতি কাজ করে। এই অনুভূতি যে কোনো সাধারণ অনুভূতি নয় তা জানে পরশ, কিন্তু আফিও কি তাকে পছন্দ করে কিনা তা বুঝে উঠতে পারে না। আফির ভাবগতিক অত্যন্ত স্বাভাবিক থাকে সবসময়, যেন বন্ধু ছাড়া আর কোনো সম্পর্কই নেই পরশের সাথে তার। পরশের প্রতি অন্যরকম কোনো অনুভূতি কাজ করে না আফির মাঝে। এসব ভেবেই এক দীর্ঘশ্বাস ফেলল পরশ। তবে এখনো কি আফির মনে পলাশের বসবাস? এক ধ্যানে আফির দিকে তাকিয়ে ভাবছে পরশ। পরশ, রুমে এসো, নাস্তা তৈরি হয়ে গেছে। আসছি। আফির ডাকে পরশ রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে আফি ওয়াশরুমে গিয়েছে। পরশ চিকেন বলের বাটি থেকে একটা চিকেন বল মুখে দিয়ে চিবুতে চিবুতে ফোন টিপতে লাগলো। ফোন বেজে ওঠার শব্দে আশেপাশে তাকাতে লাগলো পরশ। তার ফোন তো তার হাতে, তাহলে হয়তো আফির ফোন বাজছে। এই ভেবে টেবিল থেকে আফির ব্যাগ নিয়ে ভেতর থেকে ফোন বের করে নিল। কাস্টমার কেয়ারের কল দেখে মেজাজ খারাপ করে কল কেটে দিল পরশ। ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখতে গেলেই নীল রঙের একটা ফাইল দেখতে পেল সে। পরশের মনে কৌতূহল জাগলো ফাইলটা কিসের তা জানার জন্য। ফোন রেখে ফাইলটি বের করলো ব্যাগ থেকে। ফাইল খুলে ভেতরে হসপিটালের নাম দেখে পরশের কপাল কুঁচকে গেল। হসপিটালের ফাইল আফির কাছে কেন ভাবতে ওয়াশরুমে থেকে তাকালো সে। আবারও ফাইলের দিকে তাকিয়ে পেশেন্টের নাম দেখে অবাক হয়ে গেল পরশ। পেশেন্ট আফি? কি হয়েছিল আফির? ও ডাক্তার কেন দেখিয়েছে ভাবতে পরশের কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। আফি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো পরশ মাথা নিচু করে খাটে বসে আছে। টাওয়াল দিয়ে মুখ মুছে টাওয়াল নামিয়ে রেখে পরশের পাশে এসে বসে বলল, কি হলো, এখনো খাওয়া শুরু করোনি? পরশ,
পরশের কোনো অভিব্যক্তি না দেখে ওর কাঁধে হাত রাখতে মুখ তুলে তাকালো পরশ। আফি অবাক হয়ে গেল পরশের চেহারা দেখে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে পরশ। কি হয়েছে পরশ, তোমাকে এমন লাগছে কেন? এটা কি? পরশের হাতে ফাইলটা দেখে ভয়ে কেঁপে উঠল আফি। ভীতু চোখে পরশের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে তোতলিয়ে বলল, তুমি আমার ব্যাগ কেন ধরেছো? আমি আগে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। ফাইলটা দাও আমাকে। পরশ ফাইলটা ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। আফিকে দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, তাহলে এই কারণ ছিল পলাশের সাথে সেদিন দেখা করার? একদম চুপ করে থাকবে না, কথা বলো বলছি। পরশের বাঁচকাই গলা শুনেও আফি চুপ করে রইল। ওর চোখ বেয়ে অশ্রুকণা ছড়ে পড়ছে। নিজের কষ্টগুলো কাউকে দেখাতে চায়নি, কিন্তু আজ চোখের পানিগুলো বাধা মানছে না। আফিকে কাঁদতে দেখে পরশ শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তোমার মা জানেন? আফি, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। আফির কোনো জবাব না পেয়ে আগে খাবারের ট্রলিটাতে লাথি দিয়ে ফেলে দিল পরশ। পরক্ষণে সে চিল্লিয়ে উঠল, তুমি যে প্রেগনেন্ট তা কি তোমার মা জানে? না না। পলাশ জানে? হ্যাঁ। সকাল? আফি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাথে সাথেই পরশ আবারও চিল্লিয়ে উঠল, সবাই জানে, তাহলে আমাকে কেন জানাওনি? বলো। ঠেমিট, চুপ করে আছো কেন? আমার কথা কি কানে যাচ্ছে না তোমার? যদি আমার সাথে এত বড় একটা কথা শেয়ারই না করতে পারবে তো বন্ধু কেন হয়েছিলে আমার? এতদিনে তোমার ব্যাপারে এমন কোনো কথা বাকি নেই যে তুমি আমায় বলোনি, তবে কেন নিজের প্রেগনেন্সির কথাটা লুকিয়ে গেলে? আফি, আমি তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। তোমাকে ছাড়া এখন আমার একটা মুহূর্তও ভালো কাটে না। তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। এখন এই পর্যায়ে এসে এমন একটা কথা জানতে পারা আমার জন্য কতটা দুঃখজনক তা ভাবতে পারছো তুমি? আফি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চোখ থেকে যে জল গড়িয়ে পড়ছিল তা এখন আর পড়ছে না। আফি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে পরশের দিকে। ও এমন কিছু শুনবে পরশের কাছ থেকে ভাবতেও পারেনি। পরশ আফির কাছে এসে আবারও দু হাতে আফিকে ধরে বলল, আফি, আমি তোমাকে ভালোবাসি। পলাশের সাথে তোমার কি হয়েছে না হয়েছে তাতে আমার কিছু যায় আসে না। আমার তোমাকে চাই। আমি এই বাচ্চাটাকে নিজের পরিচয়ে বড় করব। কখনো কাউকে জানতে দিব না যে এই বাচ্চাটা আমার নয়। সবাই জানবে বাচ্চাটা আফিফা আর পরশের। বিয়ে করবে আমাকে? আফির চোখে জল টলমল করছে। না চাইতেও ভালো লাগা কাজ করছে ওর ভেতরে, কিন্তু বড়ক্ষণেই কিছু একটা ভেবে সে হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার আগেই চলে গেছে পরশ। আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। স্তব্ধ হয়ে গেল পরশ। ওর হাত জোড়া আপনা আপনি সরে গেল আফির বাহু থেকে। আফি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। পরশ কিছুই বুঝতে পারল না আফির কথা। ওর কানে বারবার শুধু আফির বলা, আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখার আগেই চলে গেছে পরশ, আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, এই কথাটাই বাজছে। চোখে জল জমে গেছে পরশের। সে কম্পিত কণ্ঠে বলল, বাচ্চাটা নেই মানে? পলাশ আমার বাচ্চাকে মেরে ফেলেছে। কথাটা বলেই আফি চিৎকার করে কেঁদে উঠল। পরশ থমকে গেল। চোখ থেকে গাল গড়িয়ে পানি পড়ল এক ফোঁটা। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। আফিকে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কিভাবে আর কবে? আমি যেদিন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, ঠিক সেই দিনই পলাশকে ফোন করে বাচ্চার কথা জানাই। কিন্তু পলাশ বাচ্চাটাকে অস্বীকার করে ফোন কেটে দেয়। তারপরের দিন সকালকে সবটা জানাই আমি। সকালের তো কিচ্ছু করার ছিল না, শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া। আমি তখনই ভেবেছিলাম আমার বাচ্চাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যাতে তাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারি। কিন্তু সেদিন বিকেলেই পলাশ আমাকে ফোন করে বলে দেখা করতে চায়। ও বাচ্চাটার ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আমিও কথা বাড়াইনি। আমাদের সমাজে একটা অবিবাহিত মেয়ের কনসিভ করা মানে এই সমাজে টিকে থাকা দেয়। তাই পলাশকে আরও একবার বিশ্বাস করে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সেই দিনই যে আমার বাচ্চার শেষ দিন এই পৃথিবীতে, তা কল্পনাও করতে পারিনি আমি। পলাশ আমাকে একটা হোটেলে দেখা করতে বলেছিল। পলাশের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি হোটেলে যাওয়ার পর ও আমাকে এক বোতল পানি দিয়ে সেটা খেতে বলে। কারণ জিজ্ঞেস করলে বলে এত দূর থেকে এসেছি, তারপর আমি প্রেগনেন্ট, তাই যেন পানিটা খেয়ে নিই। এরপর বাচ্চার ব্যাপারে কথা বলবে ও। আমি ওর কথায় এসে পানিটা খেয়েছিলাম। তার মিনিট খানেক পরেই আমার পেটে অসহ্যকর ব্যথা শুরু হয়, আর আমি ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই।
জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। তখন সব কিছু মনে পড়ায়। আমি তড়িঘড়ি করে উঠতে গেলে একজন নার্স আমাকে ধরে শান্ত হতে বলে আর জানায় যে আমার মিসক্যারেজ হয়ে গেছে। আমাকে এমন একটা মেডিসিন খাওয়ানো হয়েছিল যা খেলে কিছুক্ষণের মধ্যেই একজন প্রেগনেন্ট নারীর বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি তখন মূর্তির মতো বসেছিলাম। আমার বুঝতে তখন বাকি নেই যে পলাশ আমাকে যে পানিটা খাইয়েছিল তার ভেতরেই সেই মেডিসিন মেশানো ছিল। এর পরদিন আমি আবার পলাশের সাথে দেখা করি, কেন এমন কর তা জানার জন্য। আর ভাগ্যক্রমে সেদিনই তুমি এসে গিয়েছিলে। হাঁটু মুড়ে বসে হাঁটুর ভেতরে মাথা গুজে আবারও কাঁদতে লাগলো আফি। পরশ স্তব্ধ হয়ে বসে আছে এখনো। এই মেয়েটা এতদিন তার সেবা করে গেছে, তারা এত খেয়াল রেখেছে, তার সাথে হাসি মজা করে কাটিয়েছে, কিন্তু কখনো বুঝতে দেয়নি ভেতরে ভেতরে মেয়েটা ঠিক কতটা কষ্টে আছে। এতটুকু বয়সে অনেক কিছু সহ্য করে ফেলেছে মেয়েটা। আর নয়, এবার থেকে সে সব সময় আফির পাশে থাকবে, সব রকম বিপদ আপদ থেকে আফিকে আগলে রাখবে। পরশ এগিয়ে গিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল আফিকে। পরশের বুকে মাথা রেখে কাঁদছে আফি। হয়তো সে নিজেও বুঝতে পেরেছে পরশ ছাড়া আর কেউ তাকে এতটা বুঝতে পারবে না কখনোই। হয়তো সে চাইছে পরশের ভালোবাসে নিজের সকল দুঃখ কষ্টগুলোকে মুছে ফেলতে। রাত প্রায় 2টোর বেশি বাজে। মেঘ এখনো ছাদের রেলিংয়ের উপরে পা ঝুলিয়ে বসে আছে। হাতে রয়েছে সর্বশেষ সিগারেট। আজ পুরো 1 প্যাকেট সিগারেট শেষ করেছে এখানে বসে বসে। সাধারণত 2-1টার বেশি সে খায় না। যখন খুব বেশি মন খারাপ থাকে বা কষ্ট লাগে তখনই সে বেশি সিগারেট খায়। সিগারেটে শেষ ফুঁক দিয়ে ফেলে দিল মেঘ। লাইটার হাতে নিয়ে রেলিং থেকে নেমে গেল। রাত 10টার দিকে মেঘের মা কল করে নিচে যেতে বলেছিল খাওয়ার জন্য, কিন্তু মেঘ খাবে না বলে জানিয়ে দিয়েছে। লাইটার পকেটে ভরে ফোনে সময় দেখে নিয়ে নিচে চলে গেল। দরজা এখনো খোলা রয়েছে। ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল মেঘ। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। সম্পূর্ণ বাসা অন্ধকার হয়ে আছে। নিজের রুমে ঢুকে লাইট চালাতেই মিহুকে জানলার পাশে বসে থাকতে দেখে চমকে উঠল। ঘুমাওনি এখনো? এতক্ষণ ছাদে থাকে কেউ? কয়টা বাজে সে খেয়াল আছে? ভালো লাগছিল না ছাদে বসে থাকতে, তাই আসিনি। তুমি ঘুমাওনি কেন? আমারও ভালো লাগছিল জানলার পাশে বসে থাকতে, তাই ঘুমাইনি। তোমার রাত জাগা ঠিক না, হাতের অবস্থা ভালো না তোমার। ঘুমিয়ে পড়ো, আর পারলে আগামীকাল অফিসে যেও না। ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। খাবো না আমি। জিজ্ঞেস করিনি তোমাকে। আমাকে রাগাতে না চাইলে চুপচাপ ফ্রেশ হয়ে আসো। মুখ বাঁকিয়ে ফ্রেশ হতে চলে গেল মেঘ। মিহু হালকা হেসে খাবার নিয়ে আসতে গেল। মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে মিহু বসে বসে কেসের ফাইল দেখছে। ছোট টেবিলের উপরে খাবার ঢাকা রয়েছে। টাওয়াল বেলকনিতে মেলে দিয়ে এসে খেয়ে নাও। মেঘ ভালো মতোই জানে এখনো যদি খাবার না খায় তবে ওর কপালে দুঃখ আছে। তাই কথা না বাড়িয়ে টাওয়াল বেলকনিতে মেলে দিয়ে এসে ভাতের প্লেট হাতে নিয়ে খেতে লাগলো। আর চোখে কয়েকবার মিহুর দিকে তাকিয়ে দেখলো মিহু এক মনে ফাইলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খাওয়া বন্ধ করে মিহুর দিকে ঘুরে বসলো মেঘ। তুমি খেয়েছো? হুম। কিন্তু তোমার ডান হাতে তো ব্যান্ডেজ করা, তাছাড়া হাত নাড়াতেও পারছো না। তাহলে তাহলে কিভাবে খেলে তুমি? তার মানে তুমি খাওনি। শুধু শুধু মিথ্যে কথা কেন বললে আমাকে? এক দীর্ঘ শ্বাস ফেলে মেঘ মিহুর সামনে এসে ফাইলটা নিয়ে টেবিলের উপরে রেখে সাবধানে মিহুকে ধরে খাটে বসালো। নিজে মিহুর সামনে বসে ভাত মেখে মুখের সামনে ধরল। মিহু কিছু না বলে খেয়ে নিল মেঘের হাতে। আজ নতুন খাওয়াচ্ছে না মেঘ মিহুকে, এর আগেও বহুবার খাইয়ে দিয়েছে। মিহু এর আগে বহুবার মেঘে বকে খাইয়েছে, কিন্তু দুজনের সম্পর্ক যে সাপে নেউলে তা জানতে কারোরই বাকি নেই। খাওয়া শেষ করে মেঘ রান্নাঘরে প্লেট রেখে রুমে এসে দেখে মিহু ঘুমিয়ে গিয়েছে। এতটুকু সময়ের ভিতরে কেউ কিভাবে ঘুমাতে পারে তা মাথায় আসে না মেঘের। রুমের লাইট নিভিয়ে দরজা লাগিয়ে দিল। মিহুর পাশে একটা বালিশ দিয়ে সেখানে খুব সাবধানে মিহুর ডান হাতটা রাখলো। অপর পাশে এসে মাছের কোলবালিশটা ঠিকঠাক করে রেখে শুয়ে পড়ল মেঘ। অসুস্থতার কারণে কলেজে যাওয়া হচ্ছে না বলে বাসায় বসেই পড়াশোনা করছে সকাল। খাটে বসে বালিশের সাথে হেলান দিয়ে হাতে বই নিয়ে পড়ছে সে। আজ 3 দিন হতে চলল সে কলেজে যায় না। এখন প্রায় অনেকটাই সুস্থ সে। স্নিগ্ধর সাথেও বর্তমানে পুরোপুরিভাবে কন্ট্যাক্ট বন্ধ। শুধু স্নিগ্ধর সাথে নয়, বাড়ির মানুষজন বাদে বাকি সবার সাথেই যোগাযোগ বন্ধ রেখেছে সকাল। ও ঠিক করেছে এখন থেকে পরীক্ষার সময় ছাড়া কলেজে যাবে না। কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে থেকেই সব পড়া বুঝে নেবে। পড়ার মাঝেই আখি এসে খাবারের জন্য ডেকে নিয়ে গেল ওকে। ডাইনিং টেবিলে বসে সবাই টুকটাক কথা বলছে আর খাবার খাচ্ছে। সকাল খাওয়া বাদ দিয়ে প্লেটে ভাত নিয়ে নাড়াচাড়া করছে। আরিফুল ইসলাম তা খেয়াল করে বললেন, মামনি তুমি খাচ্ছ না কেন? আমি আসলে একটা কথা ভাবছিলাম পাপা। দরকারি কিছু? পাপা, আমি ভাবছি এখন থেকে আর মেডিকেলে যাব না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাব। পলক খাওয়া বাদ দিয়ে ভ্রু কুঁচকে বলল, ডাক্তারি পড়া কি এত সোজা তোর কাছে?
মেডিকেলে না গেলে যেই পড়াগুলো বুঝবি না সেই পড়াগুলো কিভাবে পড়বি? আমি কোচিংয়ে ভর্তি হব, যা যা আমার লাগবে তা আমি সেখান থেকেই বুঝে নেব, কিন্তু তাও মেডিকেলে যাব না, ভালো লাগে না মেডিকেলে যেতে। আচ্ছা, তাহলে আমি আগামীকাল খোঁজ নিয়ে দেখব ভালো কোচিং কোথায় করায়। হ্যাঁ, আমিও তোমাকেই বলতাম খোঁজ নেওয়ার জন্য। এবার খেয়ে নে তাড়াতাড়ি। সকালের কথা না বাড়িয়ে চুপচাপ খেতে লাগলো। আখি বেশ কিছুক্ষণ সকালে থেকে তাকিয়ে ওকে পর্যবেক্ষণ করলো, কিন্তু বুঝতে পারলো না আসলে সকালের মনে কি চলছে। সকাল খাবার শেষ করে উঠে চলে গেল। আখি আজ কিছুদিন ধরেই দেখছে সকাল কেমন যেন কুটিয়ে গেছে, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলে না, সারাদিন নিচে রুমেই থাকে। আখি বুঝতে পারে সকালের মনের অবস্থা ভালো নেই, কিন্তু কিছু বলতে পারে না। স্নিগ্ধকে সেদিন এত করে বোঝানোর পরও স্নিগ্ধ সকালের সাথে কথা বলেনি, তা সকালের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়। আগে খুবই চিন্তায় আছে স্নিগ্ধ আর সকালকে নিয়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই ফোনের আওয়াজ কানে ভেসে আসলো সকালের। ওর ফোন বাজছে, দেখলো স্ক্রিনে ডাক্তার সাহেব নামটা ঝলঝল করছে। সকাল চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। একটু পরে কলটা কেটে গেল। সকাল ফোনটা সাইলেন্ট করে আবারও টেবিলে নামিয়ে রেখে দিল। ঘড়িতে সময় দেখে নিল 11:03 বাজে। চুলগুলো উঁচু করে কানটা দিয়ে খোপা করে নিল। বই খাতা নিয়ে টেবিলে বসে পড়লো পড়াশোনা করার জন্য। ফোন হাতে নিয়ে বসে আছে স্নিগ্ধ। এই পর্যন্ত বেশ কয়েকবার কল দিয়েছে সকালকে, কিন্তু সকাল তার কল রিসিভ করেনি। কলেজে গিয়েও এই কদিন সকালে দেখা পায়নি সে। সকাল সে ওকে ইগনোর করছে তা বেশ ভালোই বুঝতে পারছে স্নিগ্ধ, আর এইটাই তো স্বাভাবিক। ফোনটা বাসায় নামিয়ে রেখে দু হাতে মাথা নিচু করে চোখ বন্ধ করে মাথার চুলগুলো টেনে ধরে বসে রইল। স্নিগ্ধ অনেক ভেবেছে সকাল আর নিলামকে নিয়ে। যখনই সে ভেবেছে সকাল ওরা নিলামের মাঝে এসেছে, তখনই ওর মন বলেছে ও যা ভাবছে তা সম্পূর্ণ ভুল ভাবছে। সকাল তো স্বেচ্ছায় আসেনি ওর জীবনে, ও নিজে সকালকে আসার অনুমতি দিয়েছে। কেউ যদি কাউকে নিজে জীবনে আসার অনুমতি না দেয়, তবে জোর করে হলেও কেউ তার জীবনে ঢুকতে পারে না। তাহলে সকাল কি করে তার জীবনে জোর করে ঢুকতে পারে? ও বারবার ভেবেছে ও নিলামকে ভালোবাসে আর সকালকে শুধু পছন্দ করে, কিন্তু সেখানেও ওর মন বাধা হয়ে দাঁড়িয়েছে। সকালের কথা মনে পড়লে ওর হৃদস্পন্দনগুলো প্রয়োজনের তুলনায় দ্রুত চলে, কিন্তু নিলামের ক্ষেত্রে আগে এমন হতো, কিন্তু এখন হয় না। যে মানুষটা এই পৃথিবীতেই নেই, যে মানুষটা স্মৃতি আঁকড়ে ধরে কত দিন বাঁচা যায়। নিলামকে সে কথা দিয়েছিল সারা জীবন নিলামের পাশে থাকবে। নিলামও তাকে কথা দিয়েছিল সেও সবসময় স্নিগ্ধর পাশে থাকবে, কিন্তু নিলাম নিজের কথা রাখেনি। সে স্নিগ্ধকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, যেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না, সেই না ফেরার দেশে চলে গিয়েছে নিলাম। এখন স্নিগ্ধর জীবনে সকাল আছে, সকাল ওকে ভালোবাসে। সকালের সাথে এতদিনের কাটানো মুহূর্তগুলো স্নিগ্ধর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর ভেতরে অন্যতম। সকালে রাগ করে গাল ফুলিয়ে ফেলা, অভিমান করে কথা না বলা, ওকে হারানোর ভয়ে শক্ত করে জড়িয়ে ধরা, সব যেন স্নিগ্ধকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ও সকালকে ছাড়া ভালো থাকতে পারবে না। ওর জীবন সকালকে ছাড়া অপূর্ণ, না চাইতেও সকালকে অনেকটা বেশি জায়গা দিয়ে ফেলেছে নিজের জীবনে। এখন আর সকালকে ছাড়া থাকা সম্ভব নয় ওর পক্ষে। এতে যদি নিলামের প্রতি অন্যায় হয় তো হোক, নিজে ধুকে ধুকে আর মরতে পারবে না। এতদিন নিলামের শূন্যতা ওকে কুড়ে কুড়ে খেয়েছে, কিন্তু এখন সকালকে হারিয়ে সে নিঃস্ব হতে পারবে না। বাকিটা জীবন সে নিজের অতীতে থাকা নিলামের স্মৃতি আঁকড়ে ধরে নয়, বরং বর্তমানে তার জীবনে থাকা সকালকে নিয়ে বাঁচতে চায়। সকালের ভালোবাসায় নিজের অতীত ভুলতে চায়, নিজের বর্তমানকে নষ্ট করতে চায় না স্নিগ্ধ। যেভাবেই হোক সকালের সাথে দেখা করে কথা বলে এই দূরত্ব আর ভুল বোঝাবুঝি মিটিয়ে নিবে ও। সকালের সাথে আগে যেমন খুশি ছিল, তেমনি এর পরেও খুশি থাকতে চায় স্নিগ্ধ। এই লাশটা মিস্টার নাজিমের হয়ে থাকলে বাকি দুটো লাশ অবশ্যই মিস্টার পাটোয়ারি আর মিস্টার রুবেলের হবে, কারণ কলেজ থেকে ওনাদের তিনজনকে একসাথে বের করে দেওয়া হয়েছিল। আর খোঁজ নিয়ে জানা গেছে সেদিনের পর থেকে ওনারা তিনজনই নিখোঁজ। কিন্তু ম্যাম, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে বাকি লাশ দুটো মিস্টার রুবেল আর পাটোয়ারির। ওনাদের বাসার ঠিকানা তো পেয়েছো? জি। বাসায় যাও, তল্লাশি করে দেখো কিছু পাও কিনা। আর হ্যাঁ, মিস্টার পাটোয়ারি আর মিস্টার রুবেলের বাসা থেকে টুথব্রাশ বা চিরুনিতে থাকা চুল পেলে সেগুলা নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিও। আই হোপ তাতে ডিএনএ ম্যাচ হয়ে যাবে, এতে করে আমরা আরও কিছু জানতে পারবো। ওকে ম্যাম, আমরা এখনই দুটো গ্রুপ হয়ে ওনাদের দুজনের বাসায় যাচ্ছি। ঠিক আছে, আমাকে আপডেট দিতে থাকবে। শাহিন মিহুর কেবিন থেকে বের হয়েছে, এই মিহু চেয়ারে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাতের ব্যথাটা বাড়ছে। বাসা থেকে বের হওয়ার সময় হাতে খুব জোরে বাড়ি খেয়েছিল দরজার সাথে, যার ফল তখন তো বুঝতে পারেনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছে। হাত থেকে তো রক্ত বের হচ্ছে, নিশ্চয়ই হাতে ব্যথা পেয়েছিল কিছুর সাথে।
পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ মেলে সোজা হয়ে বসল মিহু। হাতের দিকে একবার তাকিয়ে দেখে আসলেই শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে। সামনে দাঁড়িয়ে থাকা মেঘের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে মিহু বলল, এটা অফিস আর আমি তোমার বস, সো কল মি ম্যাম, নট মিহু। প্লিজ এখন এসব কথা না বলি আমরা, আগে তোমার সুস্থতা জরুরি। আপনি ইনভেস্টিগেশনে যান, আমি ব্যান্ডেজ করে নিচ্ছি। আর প্লিজ নেক্সট টাইম থেকে রুলস ভঙ্গ করবেন না, আমার এসব একদমই পছন্দ না। শাট আপ, জাস্ট শাট আপ। অনেক কথা বলেছো, এবার চুপ থাকো। আমার কাছে সবার আগে তুমি, তারপর বাকি সব। ইনভেস্টিগেশনের জন্য আমি বাকিদের পাঠিয়ে দিয়েছি, এখন আর কোনো কথা বলো না, নয়তো আমার মেজাজ খারাপ হলে তুমি জানো কি হতে পারে। মিহু রেগে কিছু বলতে গেলে মেঘ এক হাতে মিহুর মুখ চেপে ধরল। টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে স্কচ টেপ নিয়ে মিহুর মুখে লাগিয়ে দিল। মিহু বাম হাত দিয়ে মুখের স্কচ টেপ খুলতে গেলে মেঘ সেই হাত ধরে চেয়ারের সাথে রুমাল দিয়ে বেঁধে দিল। ডান হাত আপাতত জখম থাকায় সেটা নাড়াতে কষ্ট হচ্ছে বলে চুপ করে বসে রাগেই চোখে মেঘের দিকে তাকিয়ে রইল মিহু। মেঘ বাঁকা হেসে উঠে গিয়ে কেবিনের দরজা লক করে এলো। ফার্স্ট এড বক্স নিয়ে টেবিলের উপরে নামিয়ে রেখে মিহুর চোখের দিকে তাকালো। মিহু বুঝতে পারছে এখন কি হতে চলেছে, তাও বেশ অস্বস্তি লাগছে ওর। ও এদিক ওদিক তাকিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিহুর দিকে ঝুঁকতেই মিহু চেপে চোখ দুটো বন্ধ করে নিল। মেঘ এক এক করে ও শার্টের বোতাম খুলে অর্ধেক শার্ট খুলে ফেলল। শার্টের ভেতরে হাতা কাটা কালো গেঞ্জি দেখে কিছুটা স্বস্তি পেল মেঘ। এতক্ষণে ওর দম বন্ধ হয়েছিল। আস্তে করে মিহুর হাতের পুরোটা ব্যান্ডেজ খুলে রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দিল। শার্ট ঠিক করে পরিয়ে দিয়ে বোতামগুলো লাগিয়ে দিল মেঘ। মিহু চড়ে চড়ে কয়েকটা শ্বাস নিয়ে চোখ খুলতেই সামনে পানির গ্লাস দেখতে পেল। পানিটা খেয়ে নাও, ভালো লাগবে। আর পেইন কিলার যেহেতু খেয়েছো, তাই এখন আর খাওয়া দরকার নেই। কি হলো, ধরো। মিহুর আগেই চোখে তাকালো মেঘের দিকে। মেঘ কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বুঝতে পেরে তাড়াতাড়ি করে মিহুর হাতের বাঁধন খুলে দিল। তারপর ধীরে সুস্থে মুখের উপর থেকে স্কচ টেপ খুলে দিল। মেহু কিছু না বলে মেঘের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। এই মুহূর্তে এই পানিটা খুবই প্রয়োজন ছিল ওর। হৃদস্পন্দনগুলো যে বেগে চলছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। এই ছেলেটা কেন এত কাছে আমার? না করলেও শুনতে চায় না। চূড়ান্ত পর্যায়ের ঘাটতেরা ছেলে একটা, পচা ছেলে, লুচু ছেলে, বদমাশ ছেলে। বিড়বিড় করে কথাগুলো বলে আর চোখে মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ এখনো ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে? আমাকে দেখোনি আগে কখনো? এভাবে তাকিয়ে আছো কেন? শাকচুরিদের রূপ ক্ষণে ক্ষণে বদলায় তো, তাই দেখছি এখন কোন রূপে আছো। ইডিয়েট, বের হও আমার কেবিন থেকে, না হলে কিন্তু আমি তোমার নামে স্যারের কাছে কমপ্লেন করব, আর তোমাকে এর পরে সকল কেস থেকে সাসপেন্ড করে দেব। এই না না না, তুমি তো খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। তোমার মতো কিউট আর মিষ্টি মেয়ে এই দুনিয়াতে আর একটাও নেই। এবার প্লিজ আমাকে সাসপেন্ড করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমার কেবিন থেকে। মেঘ দুটো ঢোকিলে এক দৌড়ে বেরিয়ে গেল মিহুর কেবিন থেকে। এদিকে মেঘ বের হতেই মিহু হেসে ফেলল। মেঘের কিছু কিছু স্বভাব ওর ভীষণ ভালো লাগে। এই যে মেঘ যখন ওর দিকে ভীত চোখে তাকায় বা ওর কথায় ভয় পেয়ে পালিয়ে যায়, তখন মিহুর খুব ভালো লাগে মেঘকে দেখতে। নিচে হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো মিহু। কেবিনের ভেতরে কাছে দেয়ালের বাইরে তাকিয়ে মেঘকে দেখে চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে ওকে দেখতে লাগলো। অন্ধকার রুমে জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আফি। আজ আকাশে না আছে তারা আর না আছে চাঁদ। মেঘের চাদর সব ঢেকে আছে। ওর জীবনটাও ঠিক ওই কালো আকাশের মতোই হয়ে গেছে, যেখানে না আছে কোনো তারা আর না আছে চাঁদ। যাকে ভালোবেসেছিল সে এত বড় প্রতারণা করবে আফির সাথে, যাও কল্পনাও করেনি। ভালোবাসার মানুষটির কাছে ও শুধু একজন ভোগের বস্তু ছিল। ভোগ করার শেষে তাই ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু ও নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করেছিল? বাচ্চাটা তো পৃথিবীর আলোটুকুও দেখতে পারল না। তার আগেই তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই পৃথিবীটা আসলেই নিষ্ঠুর। তার থেকেও বেশি নিষ্ঠুর এই পৃথিবীতে মুখোশ পরে বসবাস করা মানুষগুলো, যারা ক্ষণে ক্ষণে রং বদলায়। গিরগিটিও হয়তো এত রং বদলায় না। বাচ্চাটার কথা ভাবতেই আফির চোখজোড়া ভিজে উঠছে বারবার। যতই হোক ও তো একটা মেয়ে, ওর ভেতরেও মাতৃত্ব আছে। যেদিন প্রথম জানতে পারলো যে ওর ভেতরে একটা প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে, সেদিন ওর মাথায় সবার প্রথমে এটা আসেনি যে ও অবিবাহিত বা এই সমাজ এসব জানতে পারলে ওকে কি বলবে। বরং ওর কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসবে, সে মেয়ে হবে না ছেলে হবে, এই চিন্তাটাই এসেছিল। আলাদা সুখ অনুভব হচ্ছিল ওর, কিন্তু এই সুখ যে ক্ষণিকের জন্য ছিল তা খুনাক্ষরেও বুঝতে পারেনি ও। আজ আফির অবুঝতার কারণে ওর বাচ্চা ওর সাথে নেই। চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। এই জলগুলো ওর নিত্য দিনের সঙ্গী। প্রতিদিন রাতে ওর চোখে এসে ভিড় জমায় গড়িয়ে পড়ার জন্য। ফোনের শব্দে
আখি চোখের পানি মুছে ফোনটা হাতে নিল। পরশের কল দেখে ফোনটা খাটে নামিয়ে রেখে আফি ওয়াশরুমে গেল। ভালো করে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে এক গ্লাস পানি খেয়ে গলাটাকে স্বাভাবিক করে নিল। আবারও ফোন বেজে উঠতেই রিসিভ করলো আফি। এতক্ষণ কেন লাগলো কল রিসিভ করতে? কতবার কল দিয়েছি দেখো তো। আমি আসলে রুমে ছিলাম না। তো কোথায় ছিলে শুনি? ওয়াশরুমে ছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? ঘুমাচ্ছিলাম তো, ওই তো হয়তো এমন লাগছে। ওপাশ থেকে পরশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চকলেট আছে ঘরে? হ্যাঁ আছে, কেন? চকলেট মুখে দাও এক্ষুনি। কেন? যা বলছি করো। আফি গিয়ে ফ্রিজ থেকে চকলেট নিয়ে মুখে দিয়ে রুমে ফিরে এলো। ফোন কানে ধরে বলল, হ্যাঁ মুখে দিয়েছি চকলেট। এখন 5 মিনিট চুপ করে বসে থাকো, চকলেটটা খেয়ে শেষ করো। কি করতে চাইছো তুমি? চুপ। চকলেট খাওয়া শেষ করে একটা বড় করে শ্বাস নিল আফি। এতক্ষণ সে দম বন্ধ একটা ভাবছিল, তা এখন হার নেই। অনেকটা ভালো লাগছে। কান্নার রেশ একেবারেই কেটে গেছে। এক চিলতে হাসি ফুটে উঠল আফির মুখে। খাওয়া শেষ? কেমন লাগছে এখন? অনেকটাই ভালো। এখন থেকে কান্না আসলেই চকলেট মুখে দিয়ে বসে থাকবে, দেখবে আর কান্না পাবে না। তুমি একটু আগে কাঁদছিলে, তা আমি বুঝতে পেরেছি। আচ্ছা এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আফি ফোন কানে নিয়েই শুয়ে পড়ল। ওপাশ থেকে পরশ এইটা সেটা বলছে। মূলত পরশ চাইছে যাতে আফির মাথা থেকে আপাতত পুরনো স্মৃতিগুলো সরিয়ে দেওয়া যায়। এর ফলে আফি তাড়াতাড়ি ঘুমোতে পারবে। আর পরশেতে সফলও হলো। আফি পরশের কথা শুনতে শুনতেই ঘুমিয়ে গেল। পরশ বুঝতে পেরে মুচকে হাসলো। ফোন কেটে দিয়েও নিজেও ঘুমিয়ে গেল। ছাদের দোলনায় বসে এক ধ্যানে গোলাপ গাছগুলো দিকে তাকিয়ে আছে সকাল। সেদিন প্রথম স্নিগ্ধ তার অনেকটা কাছে এসেছিল। সকালকে কিছু নতুন অনুভূতির সাথে পরিচয় করে দিয়েছিল সেদিন স্নিগ্ধ। আজও সেই অনুভূতিগুলোর কথা মনে পড়লে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সকালের মাঝে। কিন্তু তখনও ভাবতো এগুলো স্নিগ্ধ ওকে ভালোবাসে বলে করেছে। কিন্তু আজ সে জানে এগুলো স্নিগ্ধ বাধ্য হয়ে করেছে, কারণ ও এক প্রকার জোর করেই তো স্নিগ্ধর জীবনে ঢুকেছে। হাতের আংটির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সকাল। আদৌ কি এখন আর কোনো সম্পর্ক আছে এই আংটি পরিয়ে দেওয়া মানুষটার সাথে তার? চোখের কোণে আসা পানিটা মুছে নিচে নেমে গেল সকাল। রুমে এসে আফিকে কল দিল। তোর তো কোনো খোঁজ খবর নাই, কোথায় থাকিস তুই? বাসাতেই ছিলাম। তুই আমাকে কল দিয়েছিলি অনেকবার, কিন্তু রিসিভ করতে পারিনি। আসলে একটু অসুস্থ ছিলাম। কেন, কি হয়েছে তোর? এখন ঠিক আছিস? আমাকে জানাসনি কেন? তাহলে তোকে দেখতে আসতাম। বেশি কিছু না, শুধু একটু জ্বর ছিল। আচ্ছা বাদ দে এই কথা। ফ্রি আছিস এখন? হ্যাঁ, কেন? একটু ঘুরতে বের হতাম আর কি। বাসায় বসে থাকতে ভালো লাগছে না আর। তা আমাকে কেন? তোর ডাক্তার সাহেবকে বললে তো ডাক্তার সাহেবই তোকে ঘুরতে নিয়ে যায়। আমি তোকে জিজ্ঞেস করেছি যে তুই যেতে পারবি কিনা। এখানে ডক্টর সাহেবকে ডাকছিস কেন? আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? আসছি আমি, তুই রেডি হয়ে থাক। তোর আসতে হবে না, আমি গাড়ি নিয়ে আসছি। তোর বাসার সামনে থেকে তোকে উঠিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আয়। সকাল তৈরি হয়ে নিচে নেমে দেখে আসমা বেগম আর স্নিগ্ধ সোফায় বসে আছে। স্নিগ্ধকে দেখে সিঁড়িতেই দাঁড়িয়ে গেল সকাল। কতদিন পর তার ডাক্তার সাহেবকে সামনাসামনি দেখছে সে। পেছন থেকে আঁখি এসে ওর কাঁধে হাত রাখতেই পেছনে ঘুরল সকাল। ওনারা কখন এসছে ভাবি? এই একটু আগে। আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু রুমে দেখলাম তুমি নেই, তাই নিচে এলাম। ও আচ্ছা। স্নিগ্ধ মাথা নিচু করে সোফায় বসে আছে। সামনেই রেহেনা বেগম আর আসমা বেগম গল্প করছেন। সকাল আসমা বেগমের কাছে এসে ওনাকে সালাম দিল। স্নিগ্ধ তড়িৎ গতিতে সকালের দিকে তাকালো। বুকে চিনচিন ব্যথা হতে লাগলো সকালকে দেখে। জ্বরের কারণে মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে জোর করে হাসার চেষ্টা করছে। খুব খারাপ লাগছে স্নিগ্ধর। আজ তার জন্যই সকালের এই অবস্থা। সব থেকে বেশি খারাপ লাগছে এই দেখে যে সকাল তার দিকে একবারও তাকাচ্ছে না। কেমন আছো মা? শুনলাম তোমার নাকি জ্বর এসেছিল। সরি মা, আসলে খুব ব্যস্ত ছিলাম, তাই কদিন তোমায় দেখতে আসতে পারিনি। ব্যাপার না আন্টি, ব্যস্ততা থাকতেই পারে। তাছাড়া আমি এখন ভালো আছি, সম্পূর্ণ সুস্থ আছি। খাওয়া দাওয়া অনিয়ম করবে না কিন্তু একদম, না হলে আবার অসুস্থ হয়ে পড়বে। জি। পড়াশোনা ঠিকমতো করছো তো? জি আন্টি, বাসাতে বসেই সব পড়া শেষ করে রাখছি। ভালো। সামনেই তো পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। ইনশাআল্লাহ। আচ্ছা আন্টি, আপনি তাহলে আম্মুর সাথে গল্প করুন, আমি তাহলে একটু বের হব। বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য। আসমা বেগম সকালের কথায় স্নিগ্ধ দিকে তাকালেন। স্নিগ্ধ অসহায় চেহারা নিয়ে বসে আছে সকালের দিকে তাকিয়ে। আসমা বেগম এক দীর্ঘ শ্বাস ফেললেন। ছেলে যা করেছে তার জন্য এইটাই তার প্রাপ্য। আসমা বেগম হাসি মুখে বললেন, ঠিক আছে মা,
তাহলে তুমি যাও, ঘুরে আসো বন্ধুদের সাথে। এতদিন বাসায় বসে থেকে নিশ্চয়ই একঘেয়েমি চলে এসছে, ঘুরে আসলে ভালো লাগবে। জি আন্টি। সকাল চলে যেতে গিয়েও আবার ফিরে এসে আখির দিকে তাকিয়ে বলল, ভাইয়া কোথায় ভাবি? ওই তো কি কাজের জন্য সাবার গিয়েছে। ও, ভাইয়াকে কল দিয়ে কোচিংয়ের ব্যাপারে খোঁজ নিতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব কোচিং দরকার আমার। আচ্ছা, আমি বলে দিব কল দিয়ে। ঠিক আছে, আমি আসছি তাহলে। বেরিয়ে গেল সকাল। স্নিগ্ধ সোফায় বসে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটাকে ও একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। যে মেয়ে একসময় তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আর সেই মেয়ে ওর দিকে একবারও ফিরে তাকালো না। ব্যাপারটায় স্নিগ্ধ কষ্ট পেলেও মাথা নিচু করে ফেলল, কারণ এর জন্য ও নিজেই দায়ী। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে এই কদিন জ্বরের কারণে ওর মেজাজ খিটখিটে হয়ে গেছে। বাসার কারোর সাথে তেমন একটা কথা বলে না, কথা বলতে গেলেই চেঁচামেচি করে। তাই তুমি এখানে থাকা সত্ত্বেও ও বাইরে যেতে চাওয়ার পরও ওকে কিছু বলিনি। না না আন্টি, ঠিক আছে। এখন ওর মেজাজ একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। জ্বরের পার্শ্ব প্রতিক্রিয়া এটা, চিন্তা করবেন না, আমি কিছু মনে করিনি। তুমি বরং আখির সাথে গল্প করো। জি ঠিক আছে। রেহেনা বেগম হালকা হেসে আবারও আসমা বেগমের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন। স্নিগ্ধ আখির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নয়ন কোথায়? রুমে ঘুমাচ্ছে। ও, চল ছাদে গিয়ে ঘুরে আসি, এখানে একা একা আর কতক্ষণ বসে থাকবি? চল। ছাদে এসে রেলিং ঘেসে দাঁড়ালো স্নিগ্ধ। এপাশ ওপাশ তাকাতেই ওর চোখ গেল গোলাপ গাছগুলোর দিকে। সেদিনের কথা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আখি এসে পাশে দাঁড়িয়ে বলল, গোলাপ গাছগুলো তোর দেওয়া, তাই না? আরে মা, তুমি এরপরেও বলবি তুই সকালকে ভালোবাসিস না? গোলাপ নিলামের পছন্দের ছিল, তাই তুই এত এত গোলাপ গাছ নিয়ে এসেছিলি বিদেশ থেকে। নিলাম আর আন্টি ছাড়া অন্য কেউ এই গাছগুলো ধরলেই তুই জানার পর পুরো বাসা মাথায় উঠিয়ে ফেলতি। আর এখন সকাল চেয়েছে বলে তুই সকালকে তোর অর্ধেক গাছই দিয়ে দিয়েছিস। সকালকে ভালোবাসিস বলেই তো এই গাছগুলো ওকে দিতে পেরেছিস। কবে যে তুই নিজের মনের কথা বুঝবি আর কবে যে সকালকে নিজের মনের কথা বলবি কে জানে। তবে দেখিস, বেশি দেরি করে ফেলিস না, দেরি করে ফেললে হয়তো দেখা যাবে সকাল আর তোর জীবনে নেই। চমকে উঠল স্নিগ্ধ, বিষয় নিয়ে তাকিয়ে রইল আখির দিকে। সকাল ওর জীবনে থাকবে না শুনেই ওর নিজেকে কেমন যেন শূন্য মনে হচ্ছে। আখি বুঝতে পেরে স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, আমি শুধু কথার কথা বলেছি। তবে এই কথা সত্যি হতেও পারে যদি না তুই মেয়েটাকে নিজের মনে কথা বলে দিস। আচ্ছা বাদ দে, তারপর বল কি ভেবেছিস সকালের ব্যাপারে? ওকে সরি বলতে হবে খারাপ ব্যবহারের জন্য। মিস বিকাল আমার উপর রেগে নেই, ও শুধু অভিমান করে আছে। ওর অভিমান ভাঙাতে হবে। যাক, তাহলে এইটুকু আক্কেল জ্ঞান হয়েছে তোর। ওর খোঁজ নিয়েছিলি এই কয়েকদিনে একবারও? কল দিয়েছিলাম বহুবার, কিন্তু রিসিভ করেনি। অনেক কাঠখড় ফুরাতে হবে তোকে। সমস্যা নেই, আমি রাজি আছি। আগামীকাল কলেজে আসবে তো মনে হয়, তখন থেকে না হয় শুরু করব ওর অভিমান ভাঙানো। সেগরে বালি, সকাল কলেজে যাবে না আর। ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে স্নিগ্ধ বলল, যাবে না মানে কি? ও কি পড়বে না? পড়বে, কিন্তু ক্লাস করবে না, শুধু পরীক্ষাগুলো দিতে যাবে। এই জন্য পলককে কোচিং খুঁজে দিতে বলেছে। ওর যা যা সমস্যা সব কোচিং থেকে বুঝে নিয়ে বাসায় পড়বে। হোয়াটটা, এই মেয়ের সমস্যা কি? পড়াশোনা নিয়েও এখন হেলাফেলা করার কোনো মানে হয়? এইভাবে পড়াশোনা করলে তো জীবনেও ডক্টর হতে পারবে না। ওই মেয়ের সমস্যা তুই, তোর সামনে আসতে চায় না বলেই সম্ভবত কলেজে যাবে না বলে ঠিক করেছে। একটা খুবই জঘন্য গালি আসছে মুখে, কিন্তু দিতে চাইছি না। তুই যেভাবেই হোক পলককে বল যে সকালকে যেন কলেজে আসতে রাজি করায়, কারণ শুধু কোচিংয়ে পড়ে ও কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। ল্যাব ক্লাসগুলো কিভাবে করবে ও যদি শুধু কোচিংয়ে পড়ে? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা দেখি, বাসায় আসুক আগে, তারপর কথা বলে ওর ডিসিশন জানাবো তোকে। ডিসিশনটা যেন হ্যাঁ হয়, সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাই, ঠিক আছে। ঘড়ির কাঁটায় প্রায় 8টা বাজে। এখনো অফিসে নিজের কেবিনে বসে কাজ করে যাচ্ছে মিহু। তখনই শাহিন এসে মিহুর কেবিনে নক করলো। কাম ইন। শাহিন একটা খাম হাতে কেবিনে ঢুকতেই মিহু সোজা হয়ে বসলো। ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে? জি ম্যাম। কি আছে রিপোর্টে? আপনি ঠিকই আন্দাজ করেছিলেন, বাকি লাস্ট দুটো মিস্টার রুবেল ও মিস্টার পাটোয়ারির ডিএনএ মিলে গিয়েছে। ওনাদের পরিবারের খোঁজ পেয়েছো? না ম্যাম, এখনো 3 জনের পরিবারের একজন সদস্যরও খোঁজ পাওয়া যায়নি।
বাচ্চাদের সবার স্কুল, কলেজ আর ভার্সিটিতে খোঁজ নাও, দেখো কিছু জানতে পারো কিনা। ওকে ম্যাম। শাহিন কেবিন থেকে বের হতে গেলে মিহু পেছন থেকে বলে উঠে, মেঘ, কোথায় শাহিন? স্যার তো ওনার কেবিনের সোফায় শুয়ে ঘুমাচ্ছেন। কি, এটা ঘুমানোর জায়গা? আসলে ম্যাম, আজকে আমরা সবাই এই একটা কেসের উপর ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিলাম, তাই বাকি কেসগুলোর দিকে নজর দিতে পারিনি। মেক্সের একা হাতে বাকি কেসগুলো দেখছেন, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার কেবিনে ফাইলপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, তুমি যাও। শাহিন বের হতেই মিহু ল্যাপটপ বন্ধ করে উঠে গেল। মেঘের কেবিনে ঢুকে দেখে সোফার উপরে 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে মেঘ। বুকের উপরে একটা ফাইল নামানো রয়েছে, টেবিলের উপরে ফাইলপত্র সব উল্টে পাল্টে পড়ে আছে। মেহু মেঘের কাছে গিয়ে আস্তে করে বুকের উপর থেকে ফাইলটা নিয়ে কপালের উপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। টেবিলের কাছে গিয়ে এক এক করে সবগুলো ফাইল গুছিয়ে রেখে মেঘের সামনে এসে বসল। হালকা হেসে কপালে গাঢ় এক চুমু দিল। মেঘ হালকা নড়ে চড়ে উঠতেই মেহু চোখ বড় বড় করে এক লাফে উঠে দাঁড়ালো। হালকা পিটপিট করে চোখ মেলে তাকালো মেঘ। সামনে মিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়ি ঘড়ি করে উঠে বসলো। ঘুমের এসে এখনো কাটেনি ওর। সোফা থেকে দাঁড়িয়ে ঘুমো ঘুমো কণ্ঠে আমতা আমতা করে বলল, আসলে কখন যে চোখ লেগে এসেছে খেয়াল করিনি, সরি ম্যাম। স্বস্তির নিঃশ্বাস নিল মেহু। যাক, তাহলে মেঘ বুঝতে পারেনি ও মেঘের কপালে চুমু দিয়েছে। গলা ছেড়ে নিয়ে মিহু বলল, আপনার কি কাজ শেষ আজকে? জি। তো বাসায় যাননি কেন? বাসায় গিয়ে ঘুমাতেন। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচে আসুন, আমি বাসায় যাচ্ছি, আপনি আমার সাথে চলুন। এই অবস্থায় বাইক চালানোর দরকার নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মেঘকে কিছু বলতে না দিয়ে মিহু কেবিন থেকে বেরিয়ে গেল। মিহুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো মেঘ। পরক্ষণেই কপালে হাত ছুঁয়ে চিন্তিত হয়ে বলল, ঘুমের মধ্যে কেন যেন মনে হলো আমার কপালে কেউ নিজের ঠোঁট ছোঁয়ালো। হয়তো আমার মনের ভুল, তাড়াতাড়ি নিচে যাই, নয়তো ম্যাম আবার খেয়ে। অফিসের নিচে নামতেই দেখলো মিহু গাড়ির ভেতরে বসে আছে। মেঘ গিয়ে গাড়ির সামনের দরজা খুলতে গেলে মিহু বলল, ঘুমের মধ্যে কেন যেন মনে হলো আমার কপালে কেউ নিজের ঠোঁট ছোঁয়ালো। হয়তো আমার মনের ভুল, তাড়াতাড়ি নিচে যাই, নয়তো ম্যাম আবার খেপবে। মেঘ কথা না বাড়িয়ে মিহুর পাশে এসে বসে পড়ল। মিহু ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে মেঘের দিকে তাকালো। আসলেও আজ অনেক ক্লান্ত লাগছে মেঘকে। চোখ বন্ধ করে সিটে মাথা হিলিয়ে শুয়ে আছে। মিহু এক ধ্যানে তাকিয়ে রইল মেঘের দিকে। বাসায় এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়ল মেঘ। জামা কাপড়ও পাল্টেনি। মিহু এসে আগে ফ্রেশ হয়ে নিল। তারপর মেঘকে জোর করে এক প্রকার ধাক্কিয়ে ওয়াশরুমে পাঠালো। ওয়াশরুমে ঢুকে মেঘ বিড়বিড় করে বলল, এই শাকচুরিটা আমার কপালে কেন চটেছে? কেন? কোনো কাজ করে শান্তি পায় না, সব সময় নিজের হুকুম চালায়। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আমার সাথে হওয়া না ইনসাফের জন্য। কোনো মতে ফ্রেশ হয়ে এসে মনে মনে মিহুকে বকতে বকতে আবার গিয়ে শুয়ে পড়ল মেঘ। ক্লান্ত থাকার কারণে শোয়া সাথেই ঘুমিয়ে গেল। মিহু মেঘের আম্মুর সাথে কথা বলে রুমে এসে দেখে মেঘ উল্টো দিকে ঘুরে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মিহু চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল সেদিকে। এই ইডিয়েটটা কোলবালিশটাকে ওপাশে নিয়ে গেছে কেন? এখন আমি ঘুমাবো কিভাবে? মাঝখানে কোলবালিশ না থাকায় ঘুমের মাঝে ও যদি এদিকে চলে আসে তখন? ধুর চাই, ভাল লাগে না। এখন এইভাবেই ঘুমাতে হবে। শালা, তুই ঘুম থেকে ওঠ, দেখে নিব তোকে আমি। দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে মেঘের পাশে চেয়ে শুয়ে পড়ল মিহু। ডান হাতটা অন্য বালিশের উপরে নামিয়ে রাখল। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরেই চমকে উঠে চোখ মেলল। কোমরে হালকা ঠান্ডা হাতে স্পর্শে সর্বাঙ্গ শিউরে উঠল মিহুর। ঢোক গিলে বাসে তাকিয়ে দেখে মেঘ ঘুমের ঘুরে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তুলেছে। গলার কাছে গরম নিঃশ্বাস পড়তেই বরফ হয়ে গেল মিহু। মেঘ নিজের মাথাটা মিহুর গলার কাছে রেখেছে। মেঘের নিঃশ্বাস সম্পূর্ণ মিহুর গলায় ছড়িয়ে পড়ছে। মিহু থরথর করে কাঁপতে লাগলো। মেঘকে ডাকার জন্য ওর দিকে তাকাতেই থেমে গেল। কি নিষ্পাপ চেহারা! ঘন ঘন শ্বাস নেওয়া দেখে বোঝা যাচ্ছে মেঘ এখন গভীর ঘুমে আছে। নিমেষে মিহুর মন ভালো হয়ে গেল। কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। মুচকি হেসে মেঘের মাথায় চুমু দিয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘুরে মেঘ নিজেও মুচকে হাসলো। হঠাৎ ঘুমের ভেতরেই তার মনে হলো কোলবালিশটা একটু বেশি নরম, কিন্তু এত লম্বা কেন? চোখে হালকা পিটপিট করে খুলে ভালো করে দেখেই চমকে উঠল সে। এক লাফ দিয়ে উঠে বসলো। মিহু এখনো ঘুমাচ্ছে, আর মেঘ এতক্ষণ ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি সারা রাত। আল্লাহ, তুমি হেদায়েত দান করো। এই মেয়ে যদি জানতো আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তাহলে এতক্ষণে নিশ্চিত আমাকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিত। ঠিক আগের বার যেভাবে লাথি দিয়ে ফেলে দিয়েছিল সেভাবে। সেই কথা ভাবতেই মেঘের চেহারা কাঁদো কাঁদো হয়ে গেল। সেইবার মেঘরা ও দাদু বাড়িতে গিয়েছিল ঘুরতে। মিহু ছিল সাথে। গ্রামের বাড়িতে সাধারণত টিনের ঘরবাড়ি বেশি। মেঘ আর মিহুকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সে রুমে ঢুকেই মিহুর কপাল কুঁচকে গেল। ও মেঘের দিকে ঘুরে বলল,
এত ছোট খাটে দুজন শুভ কিভাবে? এছাড়া আর কোনো উপায় নেই। দাদু বাড়ির সবগুলো খাটই ছোট, তারা বড় খাট ব্যবহার করে না। তাদের মতে স্বামী স্ত্রী ছোট খাটে ঘুমালে বেশি কাছাকাছি থাকে, এতে স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বাড়ে। আর যারা একা ঘুমায় তাদের জন্য তো এই খাটই পারফেক্ট। ভালোবাসা না ছাই। যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে ছোট খাটে কাছাকাছি না ঘুমালেও ভালোবাসাটা বাড়ে। তাই ফালতু লজিক দেওয়া বন্ধ করো। আমার কি দোষ? আমি ওনাদের এই লজিক বলেছিলাম নাকি? এখন তর্ক করতে চাইছি না তোমার সাথে, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় রেখে ঘুমাবে, নয়তো লাথি দিয়ে ফেলে দিব খাট থেকে। মগের বলুকটা কি? এতটুকু খাটে কোনোভাবে দূরত্ব রেখে শোয়া যাবে না। এমনিতেই সিঙ্গেল খাট, তার উপর দুজন মানুষ এই খাটে ঘুমোলে দূরত্ব রাখা যায় কিভাবে? আমি কিছু জানি না, কিন্তু আমার সাথে ঘেঁষে ঘুমানো যাবে না। মিহুর কথায় অনেকটাই বিরক্ত হলো মেঘ। ওরা তো বিবাহিত, তাহলে একসাথে মিশে ঘুমালে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? কিন্তু এই কথাটা মিহুকে কে বোঝাবে? মিহু খাটার এক পাশে শুয়ে পড়ল। মেঘ অপর পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মিহুর দিকে। ও নিজেও সামান্য দূরত্ব রেখে কোনো রকমে এক কোনায় শুয়ে পড়ল। একটু নড়লেই ঠাস করে নিচে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেভাবেই ঘুমিয়ে গেল মেঘ।